আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর তথ্য উপাত্ত অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে। এটা এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমি আশা করব যদি তোমরা অ্যাটেন্টিভ হও এবং মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, তাহলে এখান থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। সৃজনশীলটা তোমরা দেখতে পাচ্ছ, বলা হচ্ছে অষ্টম শ্রেণীর 35 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। ঠিক আছে, অষ্টম শ্রেণীর 35 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এখানে আমাদের কিছু উপাত্ত দেওয়া আছে এবং কয় বলতেছে, দেখো কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায়, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায়। তাহলে আমরা কয়ের সমাধানটা করি। আবারও বলতেছি, দেখো এই ক নম্বর কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায়, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি সৃজনশীলে নাও আসে তাহলে তোমাদের সিলেবাসে শর্ট প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা থাকার সম্ভাবনা প্রবল। তাহলে আমরা এটার ক নম্বর সমাধানটা দেখো। দেখো এই সংজ্ঞাটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি, কেন্দ্রীয় প্রবণতা কি, উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে অগ্রসর হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। কেন্দ্রীয় প্রবণতা বলতে মূলত তিনটা জিনিসকে বোঝানো হয়। তাহলে কেন্দ্রীয় প্রবণতা বলতে মূলত গড়, মধ্যক এবং প্রচুরক কে বোঝায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে অগ্রসর হওয়ার যে প্রবণতা, এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। আমরা দেখো কেন্দ্রীয় প্রবণতা বলতে মূলত গড়, মধ্যক এবং প্রচুরককে বোঝায়। আমাদের সংজ্ঞাটা যথাযথ হয়েছে। পরে খ নম্বরে বলা হচ্ছে, দেখো শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। দেখো প্রশ্নের ভেতরে যদি গণসংখ্যা নিবেশন সারণীর কথা বলে, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বললে আমাদের প্রশ্নের ভেতরে 3টা কলাম নিয়ে আসতে হবে, অর্থাৎ একটা টেবিলের ভেতরে আমাদের 3টা কলাম থাকবে। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, একটু তোমরা মনোযোগ দাও। যদি প্রশ্নে গণসংখ্যা নিবেশন সারণী, শুধু গণসংখ্যা নিবেশন সারণী, গড়, মধ্যক বা কিছু না বলে, যদি প্রশ্নে বলে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, গণসংখ্যা নিবেশন সারণীর জন্য আমাদের একটা টেবিলের ভেতরে 3টা কলাম রাখতে হবে। প্রথম কলামে আমরা রাখবো হচ্ছে শ্রেণী ব্যবধান, দ্বিতীয় কলামে রাখবো হচ্ছে আমরা ট্যালি চিহ্ন এবং তৃতীয় কলামে রাখবো হচ্ছে আমাদের গণসংখ্যা। তো গণসংখ্যা নিবেশন সারণী করতে বললে কিন্তু আমাদের একটা টেবিল লাগবে এবং তার ভেতরে কয়টা কলাম লাগবে বলতো? 3টা কলাম লাগবে। আচ্ছা, এখানে আমরা কলামে কয়টা রো নিব, কলামে আমরা কয়টা সারি নেব, এটা আমরা কিভাবে বুঝবো? এটার জন্য আমাদের যে প্রসেসটা ফলো করতে হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম আমাদের পরিসরের মাধ্যমে শ্রেণী সংখ্যাটা নির্ণয় করে নিতে হবে। দেখো তাহলে আমরা খ নম্বরটা একটু এগোই, তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি। দেখো ক্ষয়ে তাহলে আমাদের সর্বপ্রথম শ্রেণী সংখ্যাটা নির্ণয় করে নিতে হবে। শ্রেণী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো আমি পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য প্রদত্ত যে উপাত্তগুলো আছে, এই উপাত্তর ভেতরে সবচাইতে বড় সংখ্যা এবং সবচাইতে ছোট সংখ্যা আমাদেরকে চুজ করতে হবে। তাহলে প্রদত্ত উপাত্তের সবচেয়ে বড় সংখ্যা সমান, তোমরা দেখো তো এখানে সবচেয়ে বড় সংখ্যা কত? এখানে সবচেয়ে বড় সংখ্যা 93। যতগুলো উপাত্ত আমাদের দেওয়া আছে এর ভেতরে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 93। ঠিক আছে, আচ্ছা, এবং প্রদত্ত উপাত্তের সবচেয়ে ছোট সংখ্যা, প্রদত্ত উপাত্তের সবচেয়ে ছোট সংখ্যা দেখো 61। ঠিক আছে, তাহলে আমাদের পরিসরটা আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ সবচেয়ে
ছোট সংখ্যা। সুতরাং পরিসর সমান সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আমাদের 93 বিয়োগ 61 যোগ 1। পরিসরের সূত্র কিন্তু আমাদের প্রদত্ত উপাত্তের সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যা বাদ দিয়ে আমরা কি করব, একটা যোগ করে দেব। তাহলে দেখো 1 আছে কত হলে 3 পাবো 2, 6 আছে কত হলে 3 পাবো 6 আছে কত হলে 9 পাবো 3, তাহলে 32 আর 1, তাহলে আমাদের ভ্যালু আসলো হচ্ছে 33। তাহলে পরিসরের মান কত হলো 33। আবারও বলে দিচ্ছি, তোমাকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে কিন্তু আগে পরিসরটা বের করে নিব। পরিসর কিভাবে বের করব, সবচাইতে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিয়ে আমরা তার সাথে 1 যোগ করে দেব। তাহলে আমরা পরিসর পেয়ে গেলাম। পরিসর পাওয়ার পরে আমরা আসলে আমাদের যে একটা টেবিল দাগাইতে হবে, সেই টেবিলের ভিতরে আমরা কয়টা রো নিব এটা নির্ণয় করার জন্য আমাদের শ্রেণী সংখ্যাটা বের করে নিতে হবে। সুতরাং শ্রেণী সংখ্যা, দেখো শ্রেণী সংখ্যা আমরা কিভাবে বের করব আমি তোমাদেরকে বলে দিচ্ছি। শ্রেণী সংখ্যা বের করতে হলে তোমাকে প্রশ্নে যে ব্যবধানের কথা বলছে এই শ্রেণী ব্যবধান দ্বারা আমরা কি করব, পরিসরের মানটাকে আমরা ভাগ দিয়ে দিব। হ্যাঁ, তাহলে শ্রেণী সংখ্যা সমান আমরা কি লিখতে পারি বলতো, পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান আমি আবারও বলে দিচ্ছি, দেখো শ্রেণী সংখ্যা বের করতে হলে কিন্তু আমাদের পরিসরকে কি করতে হবে, শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ দিতে হবে। ঠিক আছে, শ্রেণী সংখ্যা বের করতে হলে পরিসরকে কি করব, আমরা শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ দিব। তাহলে আমাদের পরিসর হচ্ছে দেখো 33 এবং শ্রেণী ব্যবধান হচ্ছে 5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত ভ্যালু আসবে দেখো, আমাদের আসলো হচ্ছে 6.6, অর্থাৎ 33কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভ্যালু আসে 6.6। কিন্তু আমরা কি বলছি এই সংখ্যাটাকে, কারণ শ্রেণী সংখ্যা কিন্তু আমি কখনো কি করতে পারবো না, ভগ্নাংশ নিতে পারবো না। এই সংখ্যাটাকে আমাকে পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে। তাহলে 6.6 মানে 7। তাহলে শ্রেণী সংখ্যা আমার কয়টা লাগবে, শ্রেণী সংখ্যা লাগবে হচ্ছে আমার 7টা। অর্থাৎ আমি টেবিলের ভেতরে এরকম ভাবে 7টা রো নিব, 7টা সারি নেব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা এটা কিন্তু কমপ্লিট করলাম। এখন আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। তাহলে আমরা এখানে করি, সুতরাং গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। আবারও বলতেছি, গণসংখ্যা নিবেশন সারণী, শুধু যদি গণসংখ্যা নিবেশন সারণী বলে তাহলে ওটার ভেতরে আমাদের 3টা কলাম থাকবে। আর আমরা রো কয়টা পাইছি বলতো, 7টা। উপরে হেডিং লেখার জন্য একটা এবং যোগ করার জন্য একটা। তার মানে এইখানে শ্রেণী সংখ্যা যা বের হবে তার চেয়ে অতিরিক্ত 2টা রো বা সারি আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আমাদের কিন্তু 3টা কলাম লাগবে। দেখো আমরা গণসংখ্যা নিবেশন সারণীর জন্য কিন্তু 3টা কলাম নিয়ে নিলাম। ঠিক আছে, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। গণসংখ্যা নিবেশন সারণীর জন্য আমাদের 3টা কলাম লাগবে, আমরা কিন্তু 3টা কলাম নিয়ে নিলাম। ঠিক আছে, এখন এইখানে আমরা লিখবো হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। এখানে আমরা লিখবো হচ্ছে ট্যালি চিহ্ন, আর এখানে আমরা দিব হচ্ছে গণ সংখ্যা, ট্যালি চিহ্ন এবং গণসংখ্যা। এখন শ্রেণী ব্যবধানে আমাদের সর্বনিম্ন সংখ্যা কত আছে দেখো তো, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 61। তাহলে আমাদের শ্রেণী ব্যবধানটা কিন্তু আমরা 61 থেকে শুরু করব। তুমি ইচ্ছা করলে 60 বা তার নিচেও ধরতে পারো। আমি শ্রেণী ব্যবধানটা সবচেয়ে ছোট যে সংখ্যা আছে সেটার সাথে আমি মিলাবো। ঠিক আছে, এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত, 61। তাহলে আমি শ্রেণী ব্যবধানের সবচেয়ে ছোট সংখ্যাটা আমি 61 ধরলাম। আমাকে বলছে যে ব্যবধান কিন্তু 5 হইতে হবে। তাহলে 61 থেকে 5 মানে 61 থেকে কিন্তু আমাকে শুরু করতে হবে। 61, 62, 63, 64, 65। তার মানে 5 ব্যবধানে গেলে আমি আসতে পারি হচ্ছে 65-তে। ঠিক আছে, 5 ব্যবধানে গেলে আমি আসতে পারি 65। এখানে তোমরা অনেকেই একটু ভুল করো, 61 থেকে 5 ঘরে যাও, 62, 63, 64, 65, 66। তোমরা 66 চলে যাও, এটা করা যাবে না। এটা তুমি কিভাবে বুঝবে, তুমি এখানে যে ঘরটা লিখবে সেটা সহ 5 ঘর, 61, 62, 63, 64, 65। আই হোপ তোমরা ক্লিয়ার। 61 সহ 5 ঘরে আসলে 65 হয়। পরের ঘরটা আমার কত আসবে, 66 থেকে 5 ঘর। দেখো 66 থেকে 5 ঘর, 66 কিন্তু ধরতে হবে, 66, 67, 68, 69, 70।
তাহলে আমার কত হচ্ছে 70। পরের ঘরটা দেখো হবে হচ্ছে 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, 86 থেকে 90, 91 থেকে 96। দেখো আমার সর্বোচ্চ সংখ্যা কিন্তু ছিল হচ্ছে 93, আমি কিন্তু 96 পর্যন্ত পাইছি। তার মানে আমার কিন্তু আর কোনো শ্রেণীর ব্যবধানের দরকার নাই। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো প্রথম সংখ্যাটা 61, 65, 66, 70, আমরা পরবর্তীতে জাস্ট খালি ধরে নিব। তাহলে এখানে 61 মানে কি, এখানে পরেরটা 71 হবে। আশা করি তোমরা শ্রেণী ব্যবধানটা কিভাবে করা লাগে বুঝতে পারছো। আমরা ট্যালির ক্ষেত্রে তোমাদের ফুললি অ্যাটেনশন হইতে হবে, এবং ট্যালি চিহ্ন যখন আমরা ব্যবহার করব তখন প্রশ্নের ভেতরে যে উপাত্তগুলো থাকবে এগুলো আমাদেরকে দাগাইতে হবে, না হলে কিন্তু তোমার ভুল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সো এটা আমি কিভাবে সমাধান করতেছি দেখো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। প্রথম সংখ্যাটা হচ্ছে 71, আমাদের 71 কিন্তু এইখানে আছে। সো আমরা ট্যালি চিহ্নটা এখানে দিব এবং এখানে আমরা কেটে দিব। পরবর্তী সংখ্যা দেখো 66, 66 হচ্ছে আমাদের এখানে আছে। তারপরে সংখ্যা হচ্ছে 86, 86 আমাদের এখানে আছে। তারপরে সংখ্যা 78, 78 আছে আমাদের হচ্ছে 78 আছে আমাদের এইখানে। আমি আবারও বলতেছি, যদি তোমরা এই সংখ্যাগুলো বা উপাত্তগুলো না কাটো তাহলে কিন্তু তোমাদের ভুল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আচ্ছা, পরের সংখ্যা দেখো 75, 75 হচ্ছে আমার এখানে, তুমি দেখতেই পাচ্ছ। তারপরে সংখ্যা 69, 69 হচ্ছে আমার এখানে আছে কিন্তু এখানে। তারপরে 93, 93টা কিন্তু আমার এই ঘরে আছে। 91 থেকে 96 মানে কি 93 এই ঘরে না? ক্লিয়ার? 91 থেকে 96 তার মানে কিন্তু আমার 93টা কিন্তু এই ঘরে, 93 হচ্ছে আমার এই ঘরে। ওকে, তাহলে 93 হচ্ছে আমার এই ঘরে। তারপরে দেখো 76, 76 ভ্যালুটা আমার এই ঘরে আমি দেখতে পাচ্ছি 76। তারপরে দেখো আমার 65, 65 কোথায় আছে দেখো তো, এই যে 65, 65। তারপরে দেখো আমাদের আছে হচ্ছে 63, 63টা কিন্তু এখানে। 61 থেকে 65 তার মানে কি 63 এখানে পড়ে না? ক্লিয়ার? 61 থেকে 63 মানে কি 61 থেকে 65 মানে 63 কিন্তু আমার এর ভেতরে, 63। তারপরে দেখো 78, 78টা আমার কোথায় আসবে বলো তো? এখানে আসবে কিন্তু। 76 থেকে 80 মানে 78 আমার কিন্তু এর ভেতরে। তারপরে দেখো 72, 72টা কিন্তু আমার এখানে যাবে। তারপরে কিন্তু আমাদের 86, হ্যাঁ 86টা আমাদের কোথায় যাবে দেখো, এই যে 86, 86টা আমাদের এখানে আসবে। তারপরে সংখ্যাটা 78, 78টা আমাদের আসবে হচ্ছে এখানে। এটা কিন্তু খুবই সাবধানতার সাথে তোমাদেরকে বসাইতে হবে, একটু উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু আর তোমরা মিলাইতে পারবে না। 84, পরের সংখ্যাটা হচ্ছে আমাদের 84। দেখো 84 কিন্তু আমাদের এখানে আছে। 81 থেকে 85 মানে 84 আমার এখানের মধ্যে আছে। 91, 91টা আমার কোথায় আছে? এই যে দেখো 91। তারপরে সংখ্যাটা হচ্ছে 77, 77টা আমার কোথায় আছে বলো তো? এইখানে আছে 77। যখন আমাদের 5টা হয়ে যাবে তখন আমরা এরকম ভাবে 5টা, অর্থাৎ ট্যালি চিহ্ন যদি 5টা হয়ে যায় তাহলে আমরা এরকম ভাবে একটা ট্যালি চিহ্ন দিয়ে দিব, কেটে দিব, তাহলেই হয়ে যাবে। তারপরে দেখো আমাদের 88, আমাদের 88টা কিন্তু এই ঘরের মধ্যে পড়ে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে হচ্ছে আমাদের 67, দেখো 67 আমাদের কিন্তু এই ঘরে পড়ে, 67। দেন হচ্ছে আমাদের 73, 73টা কোথায় পড়বে আমাদের দেখো? 71 থেকে 75 মানে কি 73 আমাদের এখানে পড়বে। আচ্ছা, তারপরে আমাদের কত বলো তো? 83, তাহলে 81 থেকে 85 মানে 83 কিন্তু আমার এই ঘরে পড়বে। দেন দেখো 66, 66টা কিন্তু এই ঘরে পড়বে। তারপরে দেখো 91, 91টা কিন্তু আমার এই ঘরে পড়বে। দেন 81, 81 কিন্তু আমার এই ঘরে। দেন 72, 72 কিন্তু এখানে দেখো। 71 থেকে 75 মানে 72 কিন্তু এখানে। আমার 5টা হয়ে গেল, আমি ট্যালি চিহ্নটা এভাবে দিব 72। দেন 86, 86টা দেখো এখানে। তারপর আমার 82, 82টা কিন্তু এই ঘরের মধ্যে পড়ে। তারপরে দেখো আমাদের 80, 80টা কিন্তু আমাদের এই ঘরে পড়ে। 5টার পরে আরো একটা হয়ে গেল। তারপরে 74, 74টা কোথায় পড়ে দেখো তো? 71 থেকে 75 মানে 74 আমার এখানে। দেন আমার 81, 81টা হচ্ছে আমার এই ঘরে। 5টা হয়ে গেছে দেখো। তারপরে আমার 77, 77টা কোথায় আমার দেখো? এখানে। 76 থেকে 80 মানে 77 আমার এখানে। তারপরে 79, দেখো 79 কিন্তু আমার এখানে পড়ে কিন্তু দেখো। তারপরে আমার 74, 74টা আমার হচ্ছে এখানে পড়বে।
61, 61টা কোথায় পড়বে দেখো তো, 61টা এখানে পড়বে কিন্তু। তারপরে 83, হ্যাঁ 83টা আমাদের কোথায় দেখো তো, 83টা কিন্তু আমাদের এইখানে পড়বে। হ্যাঁ, আমি আশা করব তোমরা এই ট্যালি চিহ্নটা কিভাবে করতে হবে এটা বুঝতে পারছো। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পারছো। আবারও বলে দিই, ট্যালি যখন আমরা বসাবো তখন কিন্তু আমাদের এই যে উপাত্তগুলো, এই উপাত্তগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে, যেন তুমি কি ভুল না করো। ওকে, তাহলে আমরা এখন এই ট্যালি চিহ্নগুলো এখানে সংখ্যায় যখন লিখবো তখন এটার নাম হয়ে যাবে গণসংখ্যা। তাহলে দেখো 3, তারপর হচ্ছে আমাদের 4, 5 আর 2 7, এখানে 5 আর 3 8, 5 আর 1 6, এখানে হচ্ছে আমাদের 4, এখানে হচ্ছে আমাদের 3। এখন আমাদেরকে এই যে গণসংখ্যাগুলো আছে না, এগুলো আমরা টোটাল করলে যদি আমাদের 35 হয়, দেখো এখানে বলে দিছে কিন্তু 35 জন শিক্ষার্থীর। তাহলে আমি যদি এগুলো যোগ করে দিই, আমার ট্যালি চিহ্ন যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনে কিন্তু 35 আসবে। তাহলে দেখো 4, 3 আর 4 7, 7 7 14, 14 আর 8 22, 22 আর 6 28, 28 আর 4 32, 32 আর 3 35। তার মানে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা কিন্তু ঠিক আছে। সো n সমান 35। এই যে গণসংখ্যা, গণসংখ্যাকে কিন্তু ইংরেজি বর্ণমালা স্মল লেটার n দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে n ইকুয়াল 35। ক্লিয়ার? এখন এই ছিল কিন্তু আমাদের দেখো গণসংখ্যা নিবেশন সারণী, গণসংখ্যা নিবেশন সারণী। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। আবার বলে দিই একটা কিওয়ার্ড, সেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী বললে তার ভেতরে কিন্তু আমাদের অবশ্যই 3টা কলাম থাকবে। এই যে খাড়া খাড়া যে অংশ, এই অংশগুলোর নাম হচ্ছে কলাম। কয়টা কলাম থাকবে? 3টা কলাম থাকবে, 3টা কলাম। এবং রো কয়টা থাকবে? এখানে আমরা এই যে শ্রেণী সংখ্যা যে কয়েকটা বের করব, তার সাথে অতিরিক্ত 2টা আমরা রো বা সারি ধরে নেব। কেন ধরে নেব? একটা আমরা এই যে হেডিং লেখার জন্য ধরবো এবং শেষে একটা কাউন্ট করার জন্য ধরবো। আমি আশা করব তোমরা খ নম্বরটা খুব ভালো করে বুঝতে পারছো। দেখো গ বলা হচ্ছে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো, ঠিক আছে? প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। এখন মধ্যক নির্ণয় করতে বলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই উপাত্তগুলোকে আগে কি করতে হবে, মানের ক্রম অনুসারে অথবা মানের উল্টা দিক থেকে সাজাইতে হবে। মানে কি, তুমি বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় একভাবে সাজাইলেই হবে। তাহলে দেখো আমরা একটু সমাধানটা করি। সমাধান, তাহলে আমাদের প্রথম কাজটা কি, আবারও বলতেছি, দেখো মধ্যক নির্ণয়ের জন্য প্রিয় শিক্ষার্থী আমাদের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মধ্যক নির্ণয়ের জন্য আগে আমাদের এই প্রদত্ত উপাত্তগুলোকে কি করতে হবে, সাজাইতে হবে। তো এটা করার জন্য আমি তোমাদেরকে একটা খুব সুন্দর টেকনিক বলে দিচ্ছি। দেখো আমরা কিন্তু পরিশোধ যখন নির্ণয় করছি তখন কিন্তু জানছি যে সবচেয়ে ছোট সংখ্যা কত, 61। সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু আমাদের 61। তাহলে 61-র পরে কিন্তু 62 আসার কথা। এখন তুমি দেখো 62 মানে কি, আমাদের কিন্তু একক দশকের ঘরে কিন্তু 62 মানে কি, আমার এককের ঘরে কিন্তু 2 থাকবে। 62 মানে এককের ঘরে আমার 2 থাকবে। তুমি দেখো তো এখানে কোথাও 2 আছে নাকি? তুমি জাস্ট এইভাবে চিন্তা করো, দেখো তো আমার এককের ঘরে কোথাও 2 আছে? এককের ঘরে একটা 2 আছে, সেটা কিন্তু দেখো 82। 62 কিন্তু আমার নাই। 63 তুমি দেখো 3, দেখো 3 3 এককের ঘরে 3, দেখো এককের ঘরে 3 3, এই যে 3 দেখো 73 73 না কিন্তু 83 93 83, এটা কিন্তু না। আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের কিন্তু এই যে 63 দেখো, তাহলে 61-র পরে আমরা পাইলাম হচ্ছে 63। 63-র পরে কিন্তু দেখো তুমি 63 আর আছে নাকি? নাই। 64 64টা দেখো তো আমার এককের ঘরে 4, দেখো 4 84, এটা হবে না হবে না হবে না হবে না। এখানে 4 74 হবে না, দেখো এটা কিন্তু হলো না। এদিকে আমাদের কিন্তু 64 কিন্তু নাই। 65 তুমি দেখো 5, দেখো এককের ঘরে 5, তাহলে দেখো তো 5, দেখো তো 5 5 5, এখানে 5 75 না কিন্তু 5, দেখো 66 না, এই যে 65 65 কিন্তু আছে, দেখো 65 কিন্তু আমাদের আছে, ঠিক আছে? আর 5 আছে, দেখো তো 65 65, আর 5 কিন্তু নাই, আর 5 কিন্তু নাই, 65 কিন্তু আমাদের শেষ। দেন তার পরবর্তী সংখ্যাটা কত, 66, দেখো তো 66 মানে ডাবল 6, এই যে একটা 66, দেখো 66 একটা। আর আছে নাকি তুমি দেখো শেষে এককের ঘরে 6 আছে নাকি? দেখো 86 হবে না, দেখো 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 এই যে একটা 66 কিন্তু 66 কিন্তু আমরা পেয়ে গেলাম। আর দেখো 6 আছে নাকি এককের ঘরে? আর কোথাও কিন্তু 6 নেই। 66-র পরের সংখ্যা কত, 67, তুমি দেখো এককের ঘরে 7 আছে নাকি? দেখো তো তাকিয়ে দেখো, এই যে 77, এগুলো কিন্তু না, 7 থাকতে হবে, 7ই আছে কিন্তু, এই যে 67। তাহলে 66-র পরে আমরা কিন্তু পাইলাম হচ্ছে 67, দেখো 67। তুমি দেখো আর কোনো 7 পাও নাকি? 7, আর কোনো 7, আর কোনো 7 কিন্তু আমাদের এদিকে নাই। তাহলে 67-র পরের সংখ্যা কত, 68, তুমি দেখো 68 শেষে আছে নাকি কোথাও? 68 68 কিন্তু নাই আমাদের। পরবর্তী সংখ্যাটা 69 শেষে 9, দেখো তো এই যে দেখো 9,
একটা কিন্তু আমরা পেয়ে গেলাম 69। হ্যাঁ, আরো আছে নাকি তুমি একটু লক্ষ্য করো, দেখো আর একটু তুমি লক্ষ্য করো, আমি যেভাবে বলতেছি তোমরা এইভাবে দেখবে, তাহলে তোমরা খুব দ্রুত করতে পারবে। তো এই হচ্ছে আমরা এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখলাম, এটা হচ্ছে আমাদের সঠিক মেথড। এখন আমরা একবার একটু গণনা দিয়ে দেখি যে আমাদের 35টা হয়েছে নাকি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। এই হচ্ছে আমাদের সঠিক সাজানো ক্রম। তোমরা যদি এইভাবে একটু লক্ষ্য করো, আমি যেভাবে বলে দিলাম, তাহলে খুব ইজিলি সাজাইতে পারবে। তাহলে আমাদের গণসংখ্যা কত ছিল বলতো? 35। 35 কিন্তু একটা বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো এখানে এখন আমরা সঠিকভাবে সাজালাম। এখন আমরা লিখবো এখানে n সমান 35, যা একটি বিজোড় সংখ্যা, যা একটা বিজোড় সংখ্যা। যদি n এর মান যদি বিজোড় হয় তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে, সুতরাং মধ্যক সমান n+1 ডিভাইডেড বাই 2, n+1 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের n এর মান কত বলতো? n এর মান হচ্ছে 35 যোগ 1 ভাগ 2, তাহলে 36 ভাগ 2 সমান 18। তাহলে আমাদের 18তম পদের মান হচ্ছে মধ্যক। তাহলে আমাদের 18তম পদের মান, 18তম পদ, তাহলে 18তম পদের মান কত বলতো? 18তম পদের মান, আচ্ছা এখানে 18তম, এখানে আমরা এই কথাটা এখানেও লিখতে পারি। সুতরাং 18তম পদের মান মধ্যক। তাহলে আমাদের 18তম পদ কত দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে আমাদের 18তম পদ কিন্তু হচ্ছে 78। 18তম পদের মান মধ্যক, সুতরাং মধ্যক সমান 78। এই হচ্ছে আমাদের অঙ্ক, এই হচ্ছে মধ্যক নির্ণয় সূত্র। আমি আরেকবার তোমাদেরকে যদি সিনপসিস বলে দেই, তাহলে বিষয়টা হচ্ছে এরকম। মধ্যক নির্ণয় করতে বললে আমাদের যে উপাত্তগুলো থাকবে আগে, এই উপাত্তগুলো আমাদের সঠিকভাবে সাজিয়ে নিতে হবে। সঠিকভাবে আমরা কি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট ক্রমে সাজাবো। দেন আমাদের দেখতে হবে যে এনটা কি জোড় নাকি বিজোড়। এন হচ্ছে বিজোড়, যদি বিজোড় হয় তাহলে আমরা এন এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ দিলে মধ্যকের মান পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে n+1 ডিভাইডেড বাই 2, তাহলে 35 যোগ 1 আর ভাগ দিয়ে দিলে 18। তাহলে এটা আমাদের মধ্যক কততম পদ বলতো? 18তম। হ্যাঁ, তাহলে মধ্যক যদি আমাদের 18তম পদ হয়, তাহলে তুমি এখন গুনো যে এখানে 18তম পদ কত হচ্ছে। 18তম পদ 78, তার মানে এখানে এই সিরিয়ালে 18 নম্বরে আসে যেটা আছে সেটাই হচ্ছে আমার মধ্যকের মান। সুতরাং মধ্যক হচ্ছে 78। এই হচ্ছে টোটাল অঙ্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমি আশা করব তোমরা এটা খুব ভালো করে বুঝতে পারছো। সো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবে এবং আরো ভালো কিছু পেতে আমার সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।